হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি ক্লাস 9-এ জিওগ্রাফি চ্যাপ্টার 4 ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ, এই চ্যাপ্টারের মধ্যে আমি আগের ভিডিওতে সঞ্চয়জাত সমভূমি শুধু নদী পলিগঠিত সমভূমি পর্যন্ত আলোচনা করেছিলাম। এইবার আমি আলোচনা করব আজকে উপকূলীয় সমভূমি, হিমবাহ সমভূমি, হ্রদ সমভূমি এবং বায়ু গঠিত সমভূমি, এই যে সঞ্চয়জাত সমভূমি এগুলো সম্বন্ধে এবং ক্ষয়জাত সমভূমি সম্বন্ধে আজকে আমি আলোচনা করব। তাহলে চলো আজকের আলোচনাটি শুরু করা যাক। দেখো, সঞ্চয়জাত সমভূমি যেমন উপকূলীয় সমভূমি, হিমবাহ সমভূমি, হ্রদ সমভূমি, বায়ু গঠিত সমভূমি বা লোয়েস সমভূমি। তাহলে প্রথমে আমরা আলোচনা করব উপকূলীয় সমভূমি সম্বন্ধে। উপকূলীয় সমভূমি হলো সমুদ্র উপকূল বরাবর যে সমভূমির সৃষ্টি হয় তাকে বলা হয় উপকূলীয় সমভূমি। এর উৎপত্তি কীভাবে হয়েছে? সমুদ্র স্রোতের মাধ্যমে যে পলি বালি কাঁকর আসে, সেই পলি বালি কাঁকরগুলি সমুদ্র উপকূলে সঞ্চিত হয় এবং সেখানে সঞ্চিত হয়ে উপকূলীয় সমভূমির সৃষ্টি। এবার সেই পদার্থগুলি সমুদ্র উপকূলে সঞ্চিত হয় বলে একে উপকূলীয় সমভূমি বলা হয়। যেমন উদাহরণ, সামুদ্রিক অবক্ষেপ থেকে সৃষ্টি হয়েছে প্যালেস্টাইন সমভূমি। আবার কখনো কখনো যে বায়ু এবং নদীবাহিত পলিবালির দ্বারা সমুদ্র উপকূলে সমভূমির সৃষ্টি হয়। যেমন ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলে কোনো কোনো অংশ এই নদী এবং বায়ু দ্বারা বাহিত পদার্থ থেকেই সৃষ্টি হয়েছে। এটি হলো উপকূলীয় সমভূমি। এর কিছু বৈশিষ্ট্য আছে, যেমন উপকূলীয় সমভূমি সংকীর্ণ হয় এবং বিস্তৃত হয়, এই দুটিও হয়। যেমন সংকীর্ণ সমভূমি ভারতের পশ্চিম উপকূলের সমভূমি, আর বিস্তৃত যে সমভূমি সেটি হলো ভারতের পূর্ব উপকূলের সমভূমি। এই ধরনের সমভূমির যে মাটি, সে মাটি বালি এবং লবণের পরিমাণ বেশি থাকে। এর কারণ হলো বালির পরিমাণ কেন বেশি থাকে? যে নদী বাহিত হয়ে আসা যে পলি বালি এবং বায়ু বাহিত হয়ে আসা যে ধুলো বালি এই মাটিতে এসে মিশে, সেই জন্য এই মাটিতে বালির পরিমাণ বেশি থাকে। এবং লবণের পরিমাণ কেন বেশি থাকে? কারণ সমুদ্রের জল লোনা, তাই জন্য এখানে মাটিতে লবণের পরিমাণ বেশি থাকে। আর বহু জায়গায় দেখা গেছে যে এই সমভূমিতে উপহ্রদ, জলাভূমি, বালিয়াড়ি এইসবও দেখা যায়। এর ঢাল খুব কম হয়। এগুলি হলো এই উপকূলীয় সমভূমির কিছু বৈশিষ্ট্য। এরপরে আছে হিমবাহ সমভূমি। হিমবাহ সমভূমি কি? হিমবাহ মানে হিমবাহের দ্বারা সমভূমির সৃষ্টি হয়েছে। দেখো, আমরা চলমান বরফ বা তুষার স্তূপকে আমরা হিমবাহ বলি। তো হিমবাহ সমভূমি কীভাবে সৃষ্টি হয়েছে? হিমবাহ তার গতিপথে নুড়ি, কাঁকর, বালি, মাটি, স্তূপ ইত্যাদি অনেক রকম পদার্থ সঙ্গে নিয়েই পার্বত্য উপত্যকার মধ্য দিয়ে নিচের দিকে নেমে আসে এবং পর্বতের পাদদেশ অঞ্চলে হিমবাহ গলে যায়। এবং গলে গেলে কি হবে? সেখানেই তখন হিমবাহের সঙ্গে যে বাহিত পদার্থগুলি আছে সেগুলি সকল সেখানেই সঞ্চিত হয়। এইভাবে বছরের পর বছর ক্রমাগত এইভাবে জমতে জমতে সেখানে সঞ্চয়জাত সমভূমির সৃষ্টি হয়েছে। এবার এই সমভূমি হিমবাহের দ্বারা সৃষ্টি হয়েছে বলে এই জন্য এর নাম হিমবাহ সমভূমি। উদাহরণ, ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যে লাদাখ উপত্যকায় এরকম হিমবাহ সমভূমি দেখা যায়। আবার কানাডার দক্ষিণ মধ্যাঞ্চলেও কিন্তু এই ধরনের হিমবাহ সমভূমি দেখা যায়। হিমবাহ সমভূমির বৈশিষ্ট্য: এই সমভূমিতে নুড়ি, পাথর, কাঁকর এবং বিভিন্ন আকৃতির শিলাখণ্ড যথেষ্ট পরিমাণে থাকে। এই সমভূমির সৃষ্টি হতে অনেক দিন সময় লাগে। এই সমভূমি কিছুটা ত্বরান্বিত ভাব থাকে, মানে এবড়ো খেবড়ো নয়, ত্বরান্বিত ভাব। এটাই হলো এই সমভূমির বৈশিষ্ট্য। এবার আছে হ্রদ সমভূমি। হ্রদ সমভূমি কাকে বলে? যদি কোনো নদী গিয়ে হ্রদে পড়ে তাহলে নদীর সঙ্গে বাহিত যে পদার্থগুলি যেমন পলি, বালি, নুড়ি, কাদামাটি এগুলি তখন ওই হ্রদেই সঞ্চিত হয়। এর ফলে কি হয়? হ্রদের একদিক ভরাট হয়ে সেখানে সমভূমির সৃষ্টি হয়, আর সেই সমভূমি হ্রদের সৃষ্টি হয়েছে বলে তাই জন্য এর নাম হ্রদ সমভূমি। উদাহরণ, এভাবেই সৃষ্টি হয়েছে ভারতের জম্মু কাশ্মীর রাজ্যের ডাল হ্রদের কিছু অংশ এইভাবে ভরাট হয়ে কাশ্মীর উপত্যকা সৃষ্টি হয়েছে এবং মণিপুরের লোকটাক হ্রদের একদিকে এইভাবে ভরাট হয়ে ইম্ফল উপত্যকার সৃষ্টি হয়েছে। এগুলি হলো হ্রদ সমভূমির উদাহরণ। এবার আছে বায়ুগঠিত সমভূমি। বায়ুগঠিত সমভূমি কীভাবে সৃষ্টি হয়েছে?
অনেক সময় বায়ু প্রবাহের সঙ্গে অনেক সূক্ষ্ম বালি কণা মাটি এই সব প্রভৃতি বহু দূরে উড়ে যায় এবং সেখানে উড়ে গিয়ে সেখানে সঞ্চিত হয়। এটি সাধারণত উন্মুক্ত জায়গায় বেশি হয়। চীনের উত্তর দিকে হুয়াংহ নদীর উপত্যকা এইভাবেই বায়ুবাহিত পদার্থ সঞ্চিত হয়ে সমভূমির সৃষ্টি হয়েছে। এর নাম হলো লোয়েস সমভূমি। এই সমভূমিটি মঙ্গোলিয়া গভীর মরুভূমি থেকে উড়ে আসা বালিকণা মাটি এই হুয়াংহ নদীর উপত্যকায় সঞ্চিত হয়ে এইভাবে সমভূমির সৃষ্টি হয়েছে। এভাবে আরও সাহারা মরুভূমি থেকে উড়ে আসা ধুলো বালি সঞ্চিত হয়ে ইসরায়েলের দক্ষিণাংশে লোয়েস সমভূমি সৃষ্টি হয়েছে। এইভাবেই বায়ুর দ্বারা বাহিত হয়ে সমভূমির সৃষ্টি হয়। এগুলি হলো সঞ্চয়জাত সমভূমি। তাহলে বুঝতে পারলে সঞ্চয়জাত সমভূমি সম্বন্ধে। এইবার আমি আলোচনা করব ক্ষয়জাত সমভূমি সম্বন্ধে। ক্ষয়জাত সমভূমি। ক্ষয়জাত সমভূমি কী কী ছিল? যে সমপ্রায় সমভূমি এবং পেডিমেন্ট সমভূমি। 1 নম্বর হলো সমপ্রায় সমভূমি এবং 2 নম্বর হলো পেডিমেন্ট। এগুলি হলো ক্ষয়জাত সমভূমি। দেখো, প্রথমে সমপ্রায় সমভূমি। এটি কীভাবে সৃষ্টি হয়েছে? প্রথমে আমরা ক্ষয়জাত সমভূমি সম্বন্ধে আলোচনা। নদী, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত, হিমবাহ এইসব প্রাকৃতিক শক্তির মাধ্যমে দীর্ঘকাল ধরে ক্ষয়কাজের মাধ্যমে অনেক উঁচু ভূমি উচ্চতা হ্রাস করে এই সমভূমির সৃষ্টি হয়। সমপ্রায় সমভূমি এইভাবেই সৃষ্টি হয়েছে। বহু যুগ ধরে কোনো প্রাচীন মালভূমি বা উঁচু ভূমি বিভিন্ন প্রাকৃতিক শক্তির মাধ্যমে, প্রাকৃতিক শক্তি যেমন বললাম নদী, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত এইসব প্রভৃতির মাধ্যমে অনবরত ক্ষয় হতে হতে বেশ সেই উঁচু জায়গায় নিচু হয়ে যায় এবং তার যে বন্ধুরতা সেই ভূমির এবড়ো খেবড়ো অনেকটাই কমে যায়। এর ফলে সেই ভূমি সৃষ্টি হয় অনেকটা সমভূমিরই মতো। এই জন্যই কি সমপ্রায় সমভূমি বলা হয়। এই সমপ্রায় সমভূমির মাঝে মাঝে দু একটি পাথরের টিলাও দেখতে পাওয়া যায়, আর এগুলিকে বলা হয় মোনাডনক বলা হয়। আর এই মোনাডনক নামটি এসেছে নিউ হ্যাম্পশায়ার প্রদেশের মাউন্ট মোনাডনক পাহাড়ের নামেই এই সমপ্রায় সমভূমির মধ্যে যে ছোট ছোট টিলাগুলি থাকে সেই টিলাগুলির নাম দেওয়া হয়েছে মোনাডনক। সমপ্রায় সমভূমির উদাহরণ যেমন ঝাড়খণ্ডের ছোটনাগপুর মালভূমির কোনো কোনো অংশ এইভাবে সমপ্রায় ভূমি দেখা যায়। আর এখানকার পরশুনাথ পাঞ্চের পাহাড় মোনাডনক। এটি হলো সমপ্রায় সমভূমি। আরেকটি ক্ষয়জাত সমভূমি যেমন পেডিমেন্ট সমভূমি। এটা কীভাবে সৃষ্টি হয়েছে? পেডিমেন্ট মরু অঞ্চলে প্রবল বেগে যে প্রবাহিত হয় বায়ু, সেই বায়ুর ক্ষয়কাজের ফলে পর্বতের পাদদেশে কিছুটা ঢাল সমভূমির সৃষ্টি হয়, আর একে বলা হয় পেডিমেন্ট। উদাহরণ সাহারা মরুভূমির অন্তর্গত আটলাস পর্বতের পাদদেশে এরকম পেডিমেন্ট দেখা যায়। এগুলি হলো ক্ষয়জাত সমভূমি। আজকে আমি তোমাদের কাছে সঞ্চয়জাত সমভূমি এবং ক্ষয়জাত সমভূমি সম্বন্ধে আলোচনা করলাম। এর পরের ভিডিওতে ভূগাঠনিক সমভূমি সম্বন্ধে আলোচনা করব। তোমাদের যদি এই আলোচনাটা নিয়ে কোথাও কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করবো পরের ভিডিওতে আরও ভালো করে এটি বুঝিয়ে দেওয়ার। তাহলে আজকে আমি এখানে শেষ করলাম। তোমরা যদি আজকের এই আলোচনাটি বুঝতে পেরে থাকো তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের আলোচনা এটুকুই।